আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নির্মল খুশি হলো, প্রচণ্ড বেগে খুশি হলো। তার সাথে এটাও বুঝে গেল হিয়া তাকে প্রচণ্ড বেগে ভালোবেসে ফেলেছে। নির্মল ভাবল কিছু, শীতল ভেজা কণ্ঠ নিয়ে কিছু বলতে মুখ খুলবে, ঠিক সেই মুহূর্তেই হিয়া বলে উঠল, আপনার অদ্ভুত শিহরণ মেশানো কথা পরে শুনবো, আগে খেয়ে নিন। নির্মল শুনল হিয়ার কথা, সাথে অবাকও হলো ভীষণ, তবে বেশি ভাবল না। হিয়া নির্মলের সামনে খাবার প্লেটটা রেখে বলল, খেয়ে দেখুন না কেমন হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব একটা ভালো হয়নি হয়তো। নির্মল হিয়ার কথা শুনে নিজের হাতের দিকে তাকালো। কলম দিয়ে লেখার ফলে কালো দাগ পড়ে গেছে। নির্মল উঠতে চাইল, হাতটা ধুতে হবে তাকে। নির্মলকে নিজের হাতের দিকে তাকাতে দেখে কিছু একটা ভেবে মুচকি হেসে বলে উঠল হিয়া, আপনাকে নিজ হাতে খেতে হবে না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, দাঁড়ান। হিয়ার কাণ্ডে এবার যেন ভীষণ শকড হলো নির্মল। হিয়া বেশি কিছু না ভেবেই চামচ দিয়ে এক চামচ বিরিয়ানি উঠিয়ে মুখের সামনে ধরল নির্মলের। নির্মল অবাক, হিয়ার কাণ্ডে চোখ বেরিয়ে আসার উপক্রম তার। এটা সত্যি সত্যি হিয়া কিনা এতে যেন বেশ সন্দেহ হচ্ছে নির্মলের। নির্মল ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হিয়া বলল, কি হলো, ওভাবে তাকিয়েছেন কেন? হিয়ার কথা শুনে ওর দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে থেকে বলে উঠল নির্মল, আমার বিশ্বাস হচ্ছে না, তোমায় কি ভূতে ধরেছে হিয়া? নির্মলের কথায় বিস্মিত হলো হিয়া, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলল, ভূতে না, পেতনিকে ধরেছে, এবার খান। এই বলে নির্মলের মুখে বিরিয়ানির সমেত চামচটা ঢুকিয়ে দিল হিয়া। নির্মল খেলো, চিবোতে লাগলো, সাথে অবাক হয়ে শুধু তাকিয়ে রইল হিয়ার দিকে। এরই মাঝে হিয়া খানিকটা চিন্তিত মাখা মুখ নিয়ে বলে উঠল, কেমন হয়েছে? ভালো হয়নি বোধ হয়, ইউটিউব দেখে করেছি বুঝলেন। লবণটা ঠিকঠাক হয়েছে কি? চালটা সিদ্ধ হয়েছে তো? আর মাংসটা নরম হয়েছে কি নির্মল? প্রতি উত্তরে কোনো কিছু বলল না নির্মল, শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল হিয়ার মুখের দিকে, যেন হিয়ার কর্মকাণ্ড সবই তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে সবেমাত্র বের হলো শুভ্র। কয়েক মুহূর্ত আগেই লন্ডন থেকে তার প্লেন ল্যান্ড করলো বাংলাদেশের বুকে। শুভ্র তৎক্ষণাৎ বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। বর্তমানে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে সে। উতলা হয়ে আছে শুভ্র, কখন বর্ষার সাথে তার দেখা হবে আর সকল মান অভিমানের সমাপ্তি ঘটিয়ে মনের কথা প্রকাশ করবে সে। শুভ্র মাত্র দুদিনেই বুঝতে পেরেছে বর্ষাকে ছাড়া তার চলবে না। তার বোকারানির বোকা বোকা কাজকর্মতেই অভ্যস্ত হয়ে গেছে সে। ঠিক একদিন আগের ঘটনা, প্রায় মন মরা হয়ে অফিস থেকে বাড়ি আসে শুভ্র। সোফা পর্যন্ত যেতেই হুট করে সামনে মগ আর বালতি দেখে মনে পড়ে তার সেদিনের কথা, যেদিন পা পিছলে পড়ে গিয়েছিল সে। আর তার সেই পড়ে যাওয়ার শব্দ পেয়ে বর্ষাও দৌড়ে এসে পড়ে তার ওপর। সেদিন সেই বিষয়টার জন্য রাগ হলেও আজ ভীষণ মিস করছিল শুভ্র। গোসল সেরে বের হয়ে আলমারি খুলতে মনে পড়ে তার বোকারানি বউয়ের এক বস্তা জামাকাপড় এলোমেলোভাবে রাখার ফলে তার ওপর এসে পড়ার ঘটনা। বর্ষা যেমন তাকে আঘাত দিয়েছিল বারে বারে, পাশাপাশি সেবাও করেছিল, খেয়াল রেখেছিল তার সব সময়, আর সেগুলোকেই ভীষণভাবে মিস করছিল শুভ্র। বর্ষার শূন্যতা যেন পদে পদে মনে করিয়ে দিচ্ছিল তাকে, তুমি ভালোবেসে ফেলেছ শুভ্র তোমার বোকারানিকে। শুভ্র বুঝতে পেরেছে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে সে বর্ষাকে। বিয়ে হলো এমন একটা জিনিস যেটা দুটো মানুষের মধ্যে ভালোবাসার শব্দটা জড়িয়ে দিতে বাধ্য, তবে সব মানুষের ক্ষেত্রে নয়। মায়া আর ভালোবাসা এক নয়। কিছু মানুষ মায়ায় পড়ে আটকে থাকে একসাথে, আর কিছু মানুষ ভালোবেসে আটকে থাকে সারা জীবন। এইরকম নানা কিছু ভাবতে ভাবতে এগিয়ে চলছিল শুভ্র, মনটা তার ব্যাকুলতার শীর্ষে। অতঃপর কয়েক ঘন্টার মধ্যে শুভ্র গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে। গাড়ির ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ চলে যায় সে বাড়ির ভেতর।
উত্তেজিত হয়ে থাকার কারণে বাড়ির গাড়ি যাবে সে পর্যন্ত অপেক্ষা না করে ট্যাক্সি গাড়ি করে বাড়ি চলে আসে শুভ্র। নিজের ব্যাগপত্র কোনো রকম নিয়েই বাড়ির দরজার সামনে দাঁড়ালো শুভ্র। কলিং বেল বাজালো উচ্চ স্বরে। কিছুক্ষণের মধ্যেই শুভ্রের মা এসে দরজা খুলে দিল। শুভ্রকে দেখেই খুশি হয়ে বলে উঠল উনি, শুভ্র, তুই এসেছিস? কেমন আছিস বাবা? প্রতি উত্তরে শুধু ভালো বলে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো সে। মা, বর্ষা কোথায়? বলেই বাড়ির ভেতর ঢুকে পড়ল শুভ্র। এদিক ওদিক তাকালো তৎক্ষণাৎ। ছেলের কথা আর কাজ দেখে কিছুটা হতভম্ব হলেন শুভ্রের মা, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন উনি। কেন, কিছু কি হয়েছে? মায়ের কথা শুনে হালকা বিরক্ত প্রকাশ করলো শুভ্র। বলল, কি হবে মা, আমি শুধু জানতে চাইছি বর্ষা কোথায়? বর্ষা তো বাড়িতে নেই শুভ্র। মায়ের কথায় অবাক সাথে হতাশ হলো শুভ্র। খানিকটা বিষণ্ণ মাখা কষ্ট নিয়ে বলল, নেই মানে? কোথায় গেছে ও? এবারে আসেনি? আসছে, কিন্তু সুব্রতার সাথে বেরিয়েছে, একটু পরেই চলে আসবে, তুই চিন্তা করিস না। মায়ের কথা শুনে ভীষণভাবে হতাশ হলো শুভ্র। নিজের উত্তেজনা ভাবটাকে কমাতে লাগলো নিমেষেই। শুভ্রকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করে বসল শুভ্রের মা। কিছু কি হয়েছে তোর আর বর্ষার? প্রতি উত্তরে নিরাশা ভরা দৃষ্টি রেখে বলে উঠল শুভ্র। কি হবে মা, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। বলেই নিজের ব্যাগপত্র নিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল শুভ্র। আর শুভ্রের মা কিছুক্ষণ হতাশ চোখে ছেলের যাওয়ার পানে তাকিয়ে থেকে পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি হাসলেন। শুভ্র তার সাথে শপিং করতে এসেছে বর্ষা। যদিও তার আসার কোনো ইচ্ছে ছিল না, শুভ্র তার জোড়াজড়িতে আসতে এক প্রকার বাধ্য হয়েছে সে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, কিন্তু এখনো শুভ্র তার শপিং করা হয়নি। কি কিনতে এসেছে সেটাই জানে না বর্ষা। হঠাৎই শুভ্রতা বলে উঠল, ভাবি, তোমার ফোনে ব্যালেন্স আছে? আসলে আমারটা মাত্র শেষ হলো, একজনের আসার কথা ছিল। ওই তোমায় বলেছিলাম না, কত দূর আসলো সেটাই জানার ছিল। প্রতি উত্তরে নিজের ব্যাগ থেকে ফোনটা বের করলো বর্ষা। তারপর বলল, নেই বোধ হয়, লন্ডন থেকে ফিরে এখনো পর্যন্ত মোবাইলটা খোলাই হয়নি আমার। এতটুকু বলে মোবাইলটা অন করতে লাগলো বর্ষা। বর্ষার কথা শুনে শুভ্রতা খানিকটা নিরাশ হয়ে বলল, ও আচ্ছা ভাবি, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি মোবাইলটায় রিচার্জ করে আসছি। শুভ্রতার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল বর্ষা, ঠিক আছে। তুমি এখানেই দাঁড়িও, কোথাও যেও না আবার। ঠিক আছে। উত্তরে শুভ্রতা আর কিছু না ভেবে চলে যায় বাহিরে। বর্ষা তার মোবাইলটা অন করলো ঠিকই, তবে কিছু দেখার আগেই সেটাকে আবার ব্যাগে ভরে নিল। মাঝপথে কেটে যায় আধ ঘন্টা। বর্ষা চুপচাপ দাঁড়িয়ে আছে শপিং মলের একটা দোকানের সামনে। এবার বিরক্ত লাগছে তার। কোথায় গেল শুভ্রতা, এখনো আসছে না কেন? বর্ষা তার মোবাইলটা বের করলো। আবার মোবাইলটা অন করতেই অনেকগুলো মেসেজ দেখতে পেল বর্ষা। এর বেশিরভাগই অফিস থেকে করা, আর এদের নিচেই ছিল শুভ্রের মেসেজ, যেটা বর্ষা বর্তমানে খেয়াল করেনি। বর্ষা মেসেজগুলো দেখতে নিল, শেষ অবধি যাবে, এরই মাঝে পাশ থেকে বলে উঠল কেউ, এক্সকিউজ মি মিস, আপনি কিছু মনে না করলে আমায় একটু হেল্প করবেন? আচমকা পাশ থেকে কোনো পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল বর্ষা। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকাতেই একটা উঁচা লম্বা ছোড়া ছেলেকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, জি কি বললেন? খানিকটা হতাশ হলো ছেলেটি। কপালের ডান দিকে 2 বার চুলকে বলল, বলেছি আমায় একটু হেল্প করবেন। ছেলেটির কথা শুনে মোবাইলটা বন্ধ করে আবারও ব্যাগে রাখলো বর্ষা। তারপর বলল, জি বলুন, কি হেল্প লাগবে আমার? বর্ষার কথা শুনে বেশ আগ্রহ নিয়ে বলল, আসলে কাল আমার গার্লফ্রেন্ডের বার্থডে, ভাবছি বার্থডে উপলক্ষে তাকে শাড়ি গিফট করব, কিন্তু কি শাড়ি দিলে ও খুশি হবে এটা বুঝে উঠতে পারছি না। আসলে ফার্স্ট টাইম কিনছি তো, তাই বুঝতে পারছি না। আপনি শাড়ি পরে আছেন, তাই মনে হলো এই বিষয়ে আপনি হয়তো আমায় হেল্প করতে পারবেন। ছেলেটির কথা শুনে খানিকটা অবাক হলো বর্ষা। পরক্ষণে মুচকি হেসে বলল সে, ওহ, এ ব্যাপার, আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাকে সাহায্য করছি। খুশি হলো ছেলেটি, বলল, ধন্যবাদ। ইটস ওকে।
এতটুকু বলে চলল বর্ষা ছেলেটির সাথে। একটা সুন্দর শাড়ির দোকানের সামনে বসে আছে বর্ষা আর ছেলেটি। হঠাৎই বর্ষা বলে উঠল, আপনার গার্লফ্রেন্ডের প্রিয় রং কি বলতে পারবেন? বর্ষার কথা শুনে 2 সেকেন্ড টাইম নিয়ে বলে উঠল ছেলেটি। জি, গোলাপি। ও ঠিক আছে। এই বলে দোকানদারকে উদ্দেশ্য করে বলল বর্ষা। আমাকে কিছু গোলাপের কম্বিনেশনে জামদানি বা কাতানের ভেতর শাড়ি দেখান। দোকানদারও শুনল বর্ষার কথা, বের করলো নানা রকমের শাড়ি। বর্ষা উল্টে পাল্টে দেখতে লাগলো শাড়ি। হঠাৎই বর্ষার চোখ আটকে যায় গোলাপি আর সাদার কম্বিনেশনে জামদানির শাড়ির দিকে। বেশ সুন্দর শাড়িটা। বর্ষা সেটাকেই হাতে নিয়ে বলল, এটা দিতে পারেন, এটা খুব সুন্দর। ছেলেটিও শুনল বর্ষার কথা। বর্ষার হাত থেকে শাড়িটা নিয়ে বলল, সত্যি শাড়িটা খুব সুন্দর, আপনার চয়েস আছে। উত্তরে হাসল বর্ষা। হঠাৎই ছেলেটি বলে উঠল, আপনিও একটা দেখুন, আমাকে হেল্প করলে তার বিনিময়ে একটা শাড়ি আপনাকে গিফট করাই যায়। ছেলেটির কথা শুনে বিস্মিত হলো বর্ষা। চোখ মুখ কুঁচকে বলল, না না, তার দরকার নেই। কি বলছেন আপনি? সামান্য একটা শাড়ি চুজ করে দেওয়ার জন্য একটা শাড়ি নিব? মাথা গেছে আপনার? এভাবে বলছেন কেন? সামান্য শাড়িই তো। না না, তার দরকার নেই, আমার যেতে হবে এখন। এই বলে বর্ষা থেকে উঠে দাঁড়ালো বর্ষা। আচমকাই শাড়ি পেঁচিয়ে পড়ে যেতে নিল সে। সাথে সাথে সামনের ছেলেটি ধরে বসলো বর্ষাকে, তারপর বলল, আপনি ঠিক আছেন তো? এদিকে ঠিক সেই মুহূর্তে সেই দোকানের ভেতর ঢুকলো শুভ্র। নিজের অস্থিরতাকে দমিয়ে রাখতে না পেরে শুভ্র তাকে ফোন করে তারা কোন শপিং মলে আছে এটা জেনে এখানে আসে শুভ্র। কিন্তু বর্ষাকে অন্য আরেকটি ছেলের সঙ্গে দেখে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে এলো তার। এমনিতেই বর্ষার অভিমান কি করে ভাঙাবে এটা ভেবে ডিপ্রেসড সে। বর্ষার শূন্যতায় মাথা খারাপ তার উপর অন্য আরেকটা ছেলে স্পর্শ করেছে বর্ষাকে। মুহূর্তের মধ্যেই মাথায় যেন দাও দাও করে আগুন জ্বলে উঠল শুভ্রের। রাগান্বিত কণ্ঠ নিয়েই চেঁচিয়ে বলে উঠল সে, বর্ষা। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন সহ বর্ষা আর ওই ছেলেটিও তাকালো শুভ্রের দিকে। বর্ষার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। সে ভাবেনি এমন একটা মুহূর্তে শুভ্র আসবে তার সামনে। চোখ বড় বড় করে তাকিয়ে আছে বর্ষা শুভ্রের দিকে। তার কল্পনারও বাইরে ছিল এই মুহূর্তে সে শপিং মলে শুভ্রকে দেখবে। তৎক্ষণাৎ নিজের হাতটাকে ওই ছেলের হাত থেকে সরিয়ে নিতে চাইল বর্ষা, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে ঠায় দাঁড়িয়ে রইল সে। এদিকে বর্ষাকে এখনো ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রাগ যেন আরো বেড়ে গেল শুভ্রের। তৎক্ষণাৎ হনহন করে এগিয়ে গেল সে বর্ষার কাছে। তারপর কাটো কাটো গলায় এক পলক সামনের ছেলেটির দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বর্ষার দিকে তাকিয়ে বলল সে, এখানে কি হচ্ছে? ততক্ষণে সামনের ছেলেটি বর্ষার ধরে রাখা হাতটা ছেড়ে দিয়েছে। কিছুটা হতভম্ব হয়ে বলল সে, আপনি কে? রাগ হলো শুভ্রের। অচেনা এই ছেলে তাকে জিজ্ঞেস করছে আপনি কে। চোখ মুখ শক্ত করে বলল শুভ্র, আমি কে সেটা আপনার না জানলেও চলবে, চলো বর্ষা। এই বলে বর্ষার হাত ধরে টেনে বেরিয়ে আসলো শুভ্র। আর পাশের ছেলেটা নির্বিকার হয়ে শুধু তাকিয়ে রইল শুভ্র বর্ষার যাওয়ার পানে। যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেল। রাগে হনহন করে বর্ষার হাত ধরে শপিং মল থেকে বের হতে লাগলো শুভ্র। রাগের চোটে কিছু বলছে না শুভ্র, শুধু শক্ত করে বর্ষার হাত ধরে এগিয়ে চলছে সে। শুভ্রের রাগ দেখে বর্ষাও কিছু বলতে পারছে না, তবে সে বুঝতে পারছে না শুভ্র এত রেগে আছে কেন। হঠাৎই কিছু একটা ভেবে বর্ষা দাঁড়িয়ে পড়ল। বর্ষাকে দাঁড়াতে দেখে শুভ্র দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, কি হলো? আমি যাব না। যাবে না মানে? যাব না মানে যাব না। রাগ হলো শুভ্রের। প্রচণ্ড রাগ নিয়ে ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল সে, দেখো একদম রাগাবে না, এমনিতেও রাগ হচ্ছে আমার, তারপর উল্টো পাল্টা কিছু করে বসবো, সামলাতে পারবে না। শুভ্রের কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম বর্ষার। থমথমে গলায় চোখ বড় বড় করে বলল সে, উল্টাপাল্টা করবেন না মানে? কি করেছি আমি? শুভ্র যথাসম্ভব তার রাগটাকে কন্ট্রোলে এনে চোখ মুখ শক্ত করে বলে উঠল, কি করেছো তুমি সেটা আবার জিজ্ঞেস করছো? আমায় না বলে লন্ডন থেকে এসেছো কেন?
চুপসে গেল বর্ষা। কি বলবে বুঝতে পারছে না। বুকের ভেতর আচমকায় মোচড় দিয়ে উঠল তার। চোখের সামনে ভেসে আসলো শুভ্র আর সেই মেয়েটার জড়িয়ে ধরা দৃশ্য। চোখ ভেসে আসলো বর্ষার। বর্ষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বলে উঠল শুভ্র। কি হলো, এখন কথা বলছো না কেন? বর্ষা ছলছল চোখে তাকালো শুভ্রের দিকে, তারপর নীরব কণ্ঠে বলল, আপনি সত্যি জানেন না আমি কেন লন্ডন থেকে ফিরে এসেছি? আপনি জানেন না। আর এত অভিনয় করার কি আছে? আমি তো আপনাকে বলেছি আমি খুব শীঘ্রই আপনাকে মুক্তি দিব, তাহলে অকারণে রাগ কেন দেখাচ্ছেন? লন্ডনের হাওয়া খেয়ে বাংলাদেশে এসে সাহস খুব বেড়ে গেছে, তাই না? সাহস? শুকনো হাসল বর্ষা, তারপর বলল,